নমস্কার বন্ধুরা, আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল। শরীরটা প্রচণ্ড অসুস্থ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু আমি চাইছি যেন আমার একটাও ভিডিও মিস না যায়, আপনাদের সামনে যেন সব ভিডিওগুলো তুলে ধরতে পারি। যদি একটু শুনতে খারাপ লাগে প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। গলাটা প্রচণ্ড ধরছে, আমি ওষুধ খেয়েছি, গার্গেল করেছি, অনেক রেমেডি ট্রাই করেছি, কিন্তু গলাটা ঠিক হচ্ছে না। সকাল সকাল আমি বেরিয়ে গেছি শিব পুজোর উদ্দেশ্যে। আমি আর মা এসেছি এখানে বাবা ভোলার মাথায় জল ঢালতে। আর যে শ্রাবণের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার, কিন্তু বিহারি মতে হয়তো এখনও শেষ হয়নি, আরও একটা বোধহয় আছে আমাদের আর শেষ সোমবার। তাই আমি আর মা চলে এসেছি এখানে শিব পুজো সেরে নেব, তারপর বাড়ির গিয়ে বাড়ির শিবকে পুজো দেবো। ব্লগটা দেখতে থাকুন আর কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আর প্লিজ একটু সবাই আমার সাথে অ্যাডজাস্ট করুন। সত্যি গলাটা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড শরীরটা অসুস্থ, কিন্তু আমি একটাও ভিডিও মিস করতে চাইছি না। তো ভিডিওটা দেখুন আর এনজয় করুন। তো আমি আরেকটা কথা বলতে চাই, আমি আজকে শিবের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে এনেছি। শিবের কীভাবে সৃষ্টি বা শিবের অজানা অনেক কাহিনী আমি আপনাদের কাছে এনেছি। আশা করছি আপনাদের এগুলো শুনে ভালো লাগবে। তো ভ্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন। ওম নমঃ শিবায় এতং পদ্মং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এষ অর্ঘ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদ্যমাচ্যম নিয়ং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদ্যং সৈয়ং শিবায় নমঃ। এবার হলো আমাদের একটা শিবের কাহিনী। তো আমি আপনাদের একটা কাহিনী বলছি যে শিবের কীভাবে সৃষ্টি, তার জন্ম বা শিব স্বয়ম্ভু, সেই কাহিনীর পেছনে কি কি আছে। তো কথা হচ্ছে যে শিব স্বয়ম্ভু তিনি নিজেই সৃষ্টি হয়েছেন। শিবের রহস্য কেউ জানে না। লৌহ পুরাণ অনুসারে শিব একটি শক্তি এবং বেশিরভাগই রুদ্র অগ্নি নামে পরিচিত। লিঙ্গ থেকে সমগ্র মহাবিশ্বের উৎপত্তি হয়েছে এবং লিঙ্গতেই সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। ভগবান শিবের তাছাড়াও আমরা পত্নী সম্পর্কে জানি। শিবের আরও অজানা অনেক কাহিনী আছে, তার পত্নী, তার সন্তান, সবই আমাদের জানা। তা আমি এই গল্পগুলো আপনাদের কাছে ছোট্ট ছোট্টভাবে তুলে ধরতে চাই। আর বলতে থাকুন ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট করতে থাকুন, আর ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিচ্ছু করতে ভুলবেন না কিন্তু। তো কথিত আছে যে শিবের জন্মের পেছনে একটি গল্প রয়েছে। বলা যায় যে সবচেয়ে শক্তিশালী দেবতা ছিলেন বিষ্ণু এবং ব্রহ্মা। এই নিয়ে তাদের মধ্যে খুব তর্ক হচ্ছে। ব্রহ্মা বলছে আমি সর্বে সর্বা এবং বিষ্ণু বলছে আমি সর্বে সর্বা। এই নিয়ে দুই দেবতার মধ্যে বিশাল তর্ক। এবং সেই সময় বিশ্বে এক লিঙ্গের আবির্ভাব, এক স্তম্ভের আবির্ভাব হলো। তাই বলা হয় যে শিব স্বয়ং অর্থাৎ মহাদেব নিজেই স্বয়ং শম্ভু, নিজেই নিজেকে তিনি সৃষ্টি করেছেন। এই সময় বিশ্বজুড়ে ঝড়ের সৃষ্টি হয়েছিল এবং এই শক্তি দেখে ব্রহ্মা ও বিষ্ণু স্বীকার করেছিলেন যে শিবের চেয়ে শক্তিশালী কিন্তু কেউ নেই। আরও একটি মহাদেবের সঙ্গে কাহিনী আছে যে ভগবান শিবের দুই স্ত্রী ছিলেন, পার্বতী বা সতী। সবই একই, উমা সবই একই, কিন্তু তাছাড়াও তিনি গঙ্গাকেও ধারণ করেছিলেন। এই হলো আমাদের ভোলাদেবের একটা কাহিনী, যেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাছাড়াও আজকে শেষ সোমবার, আমি আর মা ঠিক করলাম যে আমরা আজকে ফলাহার করব, সেই জন্য সব প্রিপারেশন করছি, খাবো। আর এখানে বিকালে শিফট হয়ে গেছে, আমরা বিকালে অয়নদের ম্যাচ দেখতে গেছিলো, অয়নের কাকা। তো এখানে ম্যাচটা কারা জিতলো কী হলো সেটা সম্বন্ধে আমি কিছু জানি না, কিন্তু আমি অত বুঝিও না খেলার সম্বন্ধে, কিন্তু বললো খেলাটা খুব ইন্টারেস্টিং ছিল, যারা বোঝে তারা নিশ্চয়ই বুঝবে। তো খেলাটা আপনারা দেখুন। আর যেটা বললাম, স্বয়ং আমাদের ভোলা বাবার সেরকম কিছু প্রয়োজন নেই, বাবা জলেই সন্তুষ্ট। বাবা এমনিতেই আশীর্বাদ করেন যদি মনে ভক্তি নিয়ে তাকে ডাকা যায়। তাই আমি যতটুকু জানি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম যে শিবের কীভাবে সৃষ্টি। তো শিব স্বয়ংভূ মানে কি, স্বয়ং তিনি নিজেই সৃষ্টিকর্তা, নিজেই তিনি সৃষ্টি হয়েছেন। ম্যাচ সম্বন্ধে কিন্তু আমার কিচ্ছু বলার নেই, সত্যি আমার কোনো আইডিয়া নেই, ভুলভাল বলে ফেলবো, সেই জন্য আমি এখানে চুপ করেই থাকা প্রেফার করছি। আপনারা খেলাটা এনজয় করুন।
আর আরেকটা ব্যাপার বলতে চাই, ম্যাচে আশা করছি ভালোই লাগলো ম্যাচটা। আমি না আজকে বাড়িতে পনির ট্রাই করেছিলাম। তো দেখুন তো পনিরটা আমি কেমনভাবে বানিয়েছি। জানি খুব কম পরিমাণ পনির, সেরকম ছিল না আসলে। দুদিনের দুধ রাখা ছিল, আদি দুধটা খাইনি। তো আমি কী করলাম, যে দুধটা নষ্ট হয়ে যাবে তো একটু দেখি বাড়িতে পনির বানিয়ে, সেরকম একটা পনির বানিয়ে নিয়েছে। কীভাবে বানালাম, দুধটা প্রথমে ছানা দিয়ে ছানা করে নিলাম, ফাটিয়ে নিলাম। তারপর যেমন পদ্ধতিতে পনির হয় সবাই জানেন, ওটা চিপে রেখে শক্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এবারে এগুলো পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর পনিরটা হয়েছে। হ্যাঁ, পরিমাণে অল্প কিন্তু এত সুন্দর জিনিসটা হয়েছে। আর খেতেও কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছিল। সবাই বললো যে হ্যাঁ খুব টেস্টি হয়েছে। সেটা পনির দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিয়েছি। এখানে আমি আর আমার ছেলে চলে এসেছি রান্নাঘরে। পনিরগুলো পিস পিস করে, এত সুন্দর পনিরগুলো হয়েছিল, একটুও ভাঙেনি, একটুও নষ্ট হয়নি, খুব সুন্দর হয়েছিল পনিরগুলো। আর এত সুন্দর কাটা যাচ্ছিল, বেশ ঠান্ডা হয়েছিল, খুব সুন্দর। এটা প্রথমে আমি ভেজে রেখে নেব, ভেজে তরকারিগুলো চাপিয়ে নেব। আলুগুলো একটু একটু ভেজে নেব, সবটা ভেজে নিয়ে আমি তরকারিটা চাপিয়ে নেব। তো ব্লগটা দেখুন। আর সত্যি গলাটার জন্য আমি জানি আপনাদের হয়তো প্রবলেম হচ্ছে শুনতেও, কিন্তু একটু কোঅপারেট করুন। এখানে দেখুন আমি পনিরগুলো ভালোভাবে ভেজে তুলে রাখছি। পনির খুব একটা ভাজতে নেই, নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিলাম, খুব অল্প পরিমাণ, কারণ ওই খাবে শুধু, একটা মানুষের জন্য এটা যথেষ্ট। আর টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। সোমবারে আমরা এটা করছি না, তার আগের দিন এগুলো করে রেখেছি। সব এখানে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজটা টমেটো ভেজে মশলাটা কষে সব একসাথে দিয়ে দিলাম। তারপর জল ঢেলে নামানোর সময় পনিরটা দিয়ে নামিয়ে দিয়েছি। খুব কিন্তু টেস্টি হয়েছিল খেতে, ও বলেছে। তো কখনো যদি দুধ বেঁচে যায়, দুধটা নষ্ট না করে এরকমভাবে পনির বানিয়ে তরকারি করে দেখবেন, খুব খেতে ভালো লাগে, খুব অসাধারণ লাগে। একদিন আমি নিরামিষে ট্রাই করব। বাড়িতে বললাম ওকে একটু বেশি করে পনির বানাবো। কেনা পনির আনা হয়, কিন্তু আমি ভাবলাম যে বাড়িতে বানিয়ে দেখি না কেমন হচ্ছে, দেখতে তো আর ক্ষতি নেই। এতটা দুধ নষ্ট করে দেবো, দুপোয়া দুধ ছিল তো এটা থেকে এতটা পনিরই হয়েছে। তো ভালো হয়েছিল। বাড়িতে যে জিনিসটা আমি ইউজ করতে পারবো, যে জিনিসটা আমি নষ্ট করব না, সেই জিনিসটার চেষ্টা করতে তো ক্ষতি নেই। সেই জন্য এদিকে আমার দেখুন, এদিকে মশলা রেডি আছে। মশলাটা আছে রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। আমি তেল খুব একটা বেশি দিইনি, দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি কাজটা করছি। সব ভেজে নেব। তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটাও ভেজে নেব। তারপর মশলাটা কষিয়ে নুন হলুদ দিয়ে দেবো। টমেটোটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি। তবে খাবারটা খুব টেস্টি হয়েছিল। বাড়িতে কিন্তু কেউ যদি কখনো বানান, কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমরা ট্রাই করলাম। আর এখন আরেকটা ব্যাপার, চারিদিকে ম্যালেরিয়া ছড়াচ্ছে। আমরা দুজনেই টেস্ট করে নিয়েছি, নেগেটিভ এসেছে। সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন, বাড়ির আশেপাশে পরিষ্কারতা বজায় রাখবেন, মশারি টাঙিয়ে শোবার চেষ্টা করবেন, আশেপাশে জল জমতে দেবেন না। সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলছে, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখুন। আমরাও বাবুকে খুব সাবধানে রাখছি। আর বড় বয়স্ক জ্যেষ্ঠরা যারা আছেন তারাও একটু সাবধানে থাকবেন। এই কাছাকাছি শুনছি অনেক জায়গাতেই ম্যালেরিয়া ছড়াচ্ছে। রানীপুরেও শুনছি চলে এসেছে অনেকেই বলে। আমরা কিন্তু আজকে টেস্টটা করিয়ে নিয়েছি, স্বামী স্ত্রী দুজনে। তো ব্লগটা দেখুন, এনজয় করুন। থ্যাংক ইউ।